তাহলে এই বায়ুমণ্ডল জিনিসটা কি? বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে যে যে একটা নিরবিচ্ছিন্ন আবরণ আছে, যে আবরণটা হলো আমাদের বায়ুমণ্ডল। তো ধরো মনে করো এটা ধরো আমাদের পৃথিবী, এটা ধরো আমাদের নীল কালারের পৃথিবী। তো এই পৃথিবীর চারপাশে যে নিরবিচ্ছিন্ন একটা গোলাকার যে একটা আবরণ আছে, এই যে চারপাশে ধরো, চারপাশে বলতে এই তো এই পাশে, এই যে এলাকার মধ্যে যে একটা আমাদের একটা বলা যায় বাতাসের, বা যদি বলি আমাদের ওই তোমার হলো অরবিটালে ইলেকট্রনের মতো বা মেঘের মতো যে একটা আবরণ আছে, এই আবরণকে বলা হচ্ছে আমাদের হলো বায়ুমণ্ডল। ওকে, তো বায়ুমণ্ডলে দেখো আমাদের বায়ুমণ্ডলে অনেকগুলো উপকরণ আছে। তো এই জিনিসপাতিগুলো আমরা সেই প্রাচীনকাল ছোটকাল থেকে পড়ে আসতেছি। আমি একটু আবার একটু পড়বো যে বায়ুমণ্ডলের উপকরণ কি কি, মানে বায়ুমণ্ডলে কারা কতটুকু মানে এই আর কি কতটুকু পার্সেন্ট আছে এইখান থেকে যদি রিডিং পড়া, তো তাও আমি একটু গুছাই দেবো যাতে তোমাদের বইগুলো পড়তে অতটা প্যারা না হয়, আর তোমরা যাতে খাতা পড়লে তোমাদের সবকিছু পড়া পড়া আর কি ইয়ে হয়ে যায়। তো দেখো এখানে আমি লিখলাম উপাদান, আর এই পাশে দেখবো হলো মানে আমাদের পরিমাণ, মানে ওই উপাদানটা বায়ুমণ্ডলে কত পার্সেন্ট বা কি পরিমাণে আছে সেটা। ওকে, তো দেখো এটা কি, এটা আসলে কি মিন করতেছে, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে যেটা, সেই উপাদানের নাম বা সেই গ্যাসের নাম হলো আমাদের নাইট্রোজেন। তো নাইট্রোজেনের পরিমাণটা এটা আমাদের হাজারি স্যারের বই অনুযায়ী, এটা ধরো একটা বইয়ের থেকে আমি আর কি লিখে দিচ্ছি, এটা হলো 78.01। ওকে, 78.01%। তার মানে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন গ্যাস। এখন যদি বলি নাইট্রোজেন গ্যাস কোনগুলা, ওই যে দেখবা চিপসের প্যাকেট খুললে দেখবে হুট করে একটা ঠান্ডা বাতাস বের হয়, ওই ঠান্ডা বাতাসটা হলো আমাদের নাইট্রোজেন গ্যাস। তারপরে দেখবা এই আমাদের মানে যদি বলি নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেনও আছে, যেখান থেকে ভাপ বের হয় মানে যদি বলি সাদা কালারের ভাপ বের হয়, ওই যে দেখবা বিভিন্ন এক্সপেরিমেন্টে করা হয় না, এই যে আমাদের নাইট্রোজেন গ্যাস যদি হাত দিয়ে যদি স্পর্শ করো, হাতটা প্রচুর ঠান্ডা হয়ে যায়, মানে ধরো তুমি যে বরফের মধ্যে অনেকক্ষণ ধরে। আজকে কলেজে এটা দেখাইছে। আমি আজকে কলেজে দেখাইছে? বললাম আজকে কলেজে এটা দেখাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ তাহলে ভালো। তাহলে তাহলে তো নাইট্রোজেন গ্যাসটা চেনো। তো নাইট্রোজেন গ্যাস পরিবেশে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে আছে, সবচেয়ে মেজর যে গ্যাসটা সেটা হলো আমাদের নাইট্রোজেন গ্যাস। ওকে, তারপরে ধরো আছে আমাদের অক্সিজেন গ্যাস। তোমরা যদি ক্লাস নোট মানে এখন যদি করতে চাও করতে পারো, না করলে আমি স্লাইড দেবো, স্লাইড দেখো পরবর্তীতে তুলতে পারো। আমি এখন তাড়াতাড়ি করে আগাবো, খালি একটু আগে দেখো। তো তারপরে আছে আমাদের হলো অক্সিজেন গ্যাস। তো অক্সিজেন গ্যাস এটা আছে হলো 20.71%। ওকে, তারপর যদি আমাদের তারপরে যে একটা গ্যাস আছে যেটা হলো আমাদের আর্গন গ্যাস, আর্গন আমাদের নিষ্ক্রিয় গ্যাস। মানে দেখো এই 58, এই তো 78 আর 20 যোগ করে কিন্তু 98 হচ্ছে, 98.78। দেখো এই দুটো যোগ করে কিন্তু আমাদের 98.78% হয়ে যাচ্ছে। তার মানে বাকি বাকি যে ছোট ছোট যে আমাদের মিথেন গ্যাস, ওজোন গ্যাস, এই গ্যাস সেই গ্যাস, ক্লোরিন গ্যাস, যা কিছু আছে সবগুলো এই যে বাকি যে আমাদের 1.22, এই যে 1.22% গুলো এগুলো হলো বাকি। তো বাকির মধ্যে অতটা ইম্পর্টেন্ট না, মেইনলি ইম্পর্টেন্ট হলো নাইট্রোজেন কত পার্সেন্ট আর হলো অক্সিজেন কত পার্সেন্ট, সেই দুটো পরীক্ষাতে আসে। তাও যদি একটু মনে রাখতে চাও সেখান থেকে আমি তো আর্গন গ্যাসটা একটু বলবো। এই গ্যাসটা হলো 0.80%। আর তারপর আরেকটা গ্যাস বলবো যেটা হলো আমাদের কার্বন ডাইঅক্সাইড, এটা হলো 0.03%। আর এই চারটা বাদে বাকি যে গ্যাসগুলো পরিবেশে আছে তারা হলো এই 0.45%। তুমি এখন যোগ করে দেখো, যোগ করে দেখবে সবগুলো মিলে আমাদের 100 হবে আর কি। তো যাই হোক, তোমরা এইখানে মেইন যে পার্টটা একটু মনে রাখবা যে আমাদের নাইট্রোজেন আসলে 78%। এটা মনে রাখা বলতে এটা আমরা জানি, কমন সেন্স, প্রকৃতিতে ম্যাক্সিমাম উপাদানই হলো আমাদের নাইট্রোজেন গ্যাস দ্বারা তৈরি। তো নাইট্রোজেনটা একটু 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 আর কি মনে রাখবা। আর বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজটা কত এটা একটু মনে রাখবে, এটা আমাদের মানে পরীক্ষায় দেয়, পরীক্ষায় যদি কোশ্চেন দেয় তাহলে যাতে আমরা যাতে ভুল না হয়, এই জন্য এই জিনিসটা, দুইটা জিনিস আমরা একটু একটু আর কি মাথায় রাখবো। ওকে, তো আমাদের এই দুইটা গেল। এখন তারপরে আছে কি আমাদের টাইটেল বায়ুমণ্ডলের আবরণ সমূহ। দেখো ওদের ছোটকালে বায়ুমণ্ডলের আবরণ ছিল, প্রথমটা কি আমাদের হলো স্ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো ওই জিনিসপাতিগুলো আমরা এখন আবারও একটু দেখবো। এইগুলো দেখো আমি বলতেছি এখন মুখস্থ করার সময় নাই, বা যদি এখন এইগুলো কি সেগুলো পড়ার কিন্তু সময় নেই, তাও যতটুকু দরকার ততটুকু আমি দেবো, যতটুকু দরকার ততটুকু পড়াবো। তো আমাদের এখানে আমি লিখে রেখে হলো স্তর। এখানে আমি তোমাদের এমসিকিউ একটা নোট বানিয়ে দিচ্ছি আর কি, মেন কথা। ধরো এখানে আমাদের থাকবে হলো স্তর, আর স্তরের এখানে থাকবে হলো আমাদের উচ্চতা, মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত ওই লেয়ার গুলো আমাদের বিস্তৃত, খালি সেইটুকু আমাদের পরীক্ষাতে আসে। তারপর আরো কি কি লাগে সেগুলো ধরো আমি একটু পরে ব্যাখ্যাতে যাচ্ছি। তো ধরো এটা আমাদের একটু লিস্ট আকারেই চাই। প্রথম যে আমাদের মানে স্টেপটা আছে বা আবরণটা আছে সেটা হলো আমাদের ট্রোপোস্ফিয়ার। এটা হলো এইভাবে লিখতে হয়, মানে
ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার মানে তোমরা একটু ইংলিশ বানানটা একটু সাইডে লিখবা, আমি একটা ধরে লিখে দিচ্ছি। এটা হলো TROPO স্পেয়ার, SP SPHERE, ওকে। ট্রোপোস্ফিয়ার। তো ট্রোপোস্ফিয়ারটা কতটুকু পর্যন্ত বিস্তৃত? এটা হলো 0 থেকে 15 মিটার পর্যন্ত বিস্তৃত, সরি 0 থেকে 15 কিলো, 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ আমাদের যে ঘর বাড়ি, সেখান থেকে যদি আমি 15 কিলোমিটার পর্যন্ত যদি উঠি, তাহলে সেই লেয়ারটা হলো আমাদের ট্রোপোস্ফিয়ার। তারপরে আছে হলো আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার। এই কথা শোনা যাচ্ছে তো নাকি? হ্যালো, হ্যালো। যাচ্ছে যাচ্ছে। ওকে, ওকে। এটা ধর আমাদের কি লিখলাম? ট্রোপোস্ফোর না তো, ট্রোপোস্ফিয়ার, এটা কি লিখলাম? ট্রোপোস্ফিয়ার। আমাদের হলো স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হলো 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত আমাদের বিস্তৃত। তারপর আছে হলো আমাদের মেসোস্ফিয়ার, ওকে। মেসোস্ফিয়ার। তো এই মেসোস্ফিয়ারটা তাহলে অবশ্যই আমাদের 50 থেকে শুরু হবে। তো এটা হলো 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত আমাদের এই যে মেসোস্ফিয়ার, যে আমাদের স্তরটা আছে সেটা আমাদের, ওকে। তো স্পেয়ারের বাংলায় কিন্তু আমাদের স্তর, তো এটাকে তুমি ট্রোপোমণ্ডল বলতে পারো, বা যদি বলিস স্পরের যে বাংলা সেটা হলো মণ্ডল। ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল। তো আমি ধরো স্পেয়ার বললাম, বইয়ে ধরে এইভাবে আছে লেখা। তারপর একটা আমাদের আছে হলো থার্মোস্ফিয়ার। তারপরে একটা আছে আমাদের এই যে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার এটা হলো আমাদের 85 থেকে 500 কিলোমিটার, 85 থেকে 500 কিলোমিটার। লাস্ট আরেকটা আছে, সেটা হলো আমাদের যদি বলি এক্সোস্ফিয়ার। এটা আমাদের এক্সোস্ফিয়ার। মানে এটা হয়তো আগে নাও শুনতে পারো, এটা ধরো এই বইয়ে আর কি নতুন করে আলোচনা করছে, যে আমাদের এক্সোস্ফিয়ার এর যে লিমিট সেটা হলো আমাদের 500 থেকে বাকিটা 500 থেকে 10,000, 500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এই দুটো আমাদের বিস্তৃত। তো এখান থেকে আমি যদি বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই দুটো আমাদের বেশি পরীক্ষায় আসে। এবং থার্মোস্ফিয়ার মানে যদি বলি এটা মনে রাখা লাগবে, কিছু করার নাই, একটু সিরিয়াল বাই একটু আর কি মনে রাখতে পারো, মেডিকেল এমসিকিউতে আসতে পারে। তো সেখান থেকে একটু একটু মনে রাখবে, তবে প্রথম তিনটা মনে রাখলে হবে, বাকি দুটাও একটু মনে রাখবে। ধরো এক্সোস্ফিয়ার কোথাও আসবে না, এই চারটার মধ্যে আসবে, তবে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, ওকে। তো এই চারটার প্রপার্টি বইয়ে খুবই সুন্দর করে এই প্রপার্টি গুলো দেওয়া আছে, যে তাদের পুরোপুরি একটা দেখবে ফার্স্টের দিকে চ্যাপ্টার 4 থেকে 5 এদের নেই। তো এইগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট টপিক না, তাও যতটুকু দরকার ততটুকু দেখো আমি পড়াচ্ছি। তো ধরো আমরা এখন এই যে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে কয়েকটা কথা বলবো। এটা যদি বলি কি, যদি বলি ধরো আমাদের প্রথম কথাটা, এরা হলো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। তো এগুলা ধরো আমি একটু লিখে দিচ্ছি। ধরো আমাদের প্রথমটা হলো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ওকে। বায়ুমণ্ডলের মণ্ডলের সবচেয়ে নিচের স্তর, এই যে ট্রোপোস্ফিয়ার যেটা, এটা হলো বায়ুমণ্ডলের সবচেয়ে আমাদের নিচের স্তর, ওকে। তারপর 2 নম্বর প্রপার্টিটা কি? 2 নম্বর প্রপার্টিটা হলো, যেহেতু এটা আমাদের ধরো ট্রোপোস্ফিয়ার মানে বায়ুমণ্ডলের সবচেয়ে, মানে শুরু হচ্ছে এখান থেকে, তাহলে বাতাসের নাইট্রোজেন, আবার আমাদের ধরো অক্সিজেন, বা ধরো ধূলিকণা, বা ধরো জলীয় বাষ্প, বা ধরো অন্যান্য যে যাবতীয় ছোটখাটো গ্যাস, বা ধরো গাছপালা, ঘরবাড়ি, মানুষজন, সবাই তো আমরা ট্রোপোস্ফিয়ারের মধ্যে আর কি মানে এই আমরা মানে আমরা কিন্তু সবাই ট্রোপোস্ফিয়ারের মধ্যে অবস্থান করতেছি। তো সেখান থেকে কথাটা আসবে যে জলীয় বাষ্প, জলীয় বাষ্প, জলীয় বাষ্প। তারপর যদি বলি হলো ধূলিকণা, ধূলিকণা। তারপর হলো মেঘ, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ইত্যাদি ইত্যাদি এই স্তরে থাকে। এগুলো ধরো আমাদের খ নম্বরে যদি আসে, তাহলে এমনি প্রপার্টি লিখবা, তোমাকে একদম 2-2 দিয়ে দিবে, এই স্তরে থাকে, ওকে। আচ্ছা, 3 নম্বরে এই স্তর যদি বলি, ধরো আমি যদি বলি কথা, যদি হলো এই মানে তোমার হলো এমন, যে দেখো আমাদের আগে মাটিতে মানে মেঘ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি
মানে মাটিতে বেয়ে বেয়ে চুয়ে চুয়ে ধরো আর কি নালায় যায়, নালা থেকে আমাদের বড় বলা যায় পুকুরে যায়, সেইখান থেকে আস্তে আস্তে ধরো আমাদের নদীর দিকে যায়, তারপর কিন্তু সমুদ্রের দিকে যায়। তো মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, মেঘ সেই বৃষ্টির পানি আবারও যদি বলি সূর্যের আলোর তাপে বা সূর্যের তাপে আমাদের জলীয় বাষ্প হয়ে আবারও মেঘ হচ্ছে। তারপর সেই মেঘটা আবারও পানি করতেছে, আবার সেই সেই পানি থেকে আবারও জলীয় বাষ্প হচ্ছে, আবার মেঘ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। মানে এই জিনিসটা কিন্তু একটা সাইকেল, যেটা কিন্তু আমরা ছোটকালে পড়ে আসছি কি, মানে কি এটা এটা একটা পূর্ণ চক্র বলা হয়। তো এই তো তো যদি বলি এখানে দেখো তো যে সমুদ্র পৃষ্ঠ থেকে পানি শুষে নিয়ে জলীয় বাষ্প হচ্ছে, তাহলে সমুদ্র পৃষ্ঠের পানিটা কমে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের পানিটা কমে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে সমুদ্র পৃষ্ঠের পানিটা আবারও কিন্তু আগের পজিশনে চলে আসতেছে। ধরো এটা যে এক মাসে না, এক বছরে, একটা আর কি বছরে দেখো বর্তমানে কিন্তু ধরো আমাদের এই যে করতোয়া নদী আমাদের বাড়ির দিকে বা ধরো বউবাজারের দিকে যে একটা মানে ওই তোমার আসলে এসি ব্রিজ, সেখানে কিন্তু বর্তমানে পানি দ্বারা একদম পরিপূর্ণ, কিন্তু শীতকালে দেখবে পানি নাই, আবার দেখবে গরমকালে কিন্তু পানি আসতেছে। তাহলে এখানে পানির একটা ভারসাম্য হচ্ছে না। পানিটা কিন্তু ধরো যদি বলি যে একটা চক্র, এই যে পানির কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে, এই যে চক্রটা, এই চক্রটা কোন স্তরে ঘটতেছে? এই যে ট্রোপোস্ফিয়ারে ঘটতেছে। তো সেখান থেকে একটা এমসিকিউ আসে যে কোন স্তরে পানি ও জলীয় বাষ্পর বা যদি বলি পানি এবং হলো জলীয় বাষ্পের চক্রটা আমাদের নিয়ন্ত্রণ হয়, সেটা কিন্তু আমাদের ট্রোপোস্ফিয়ার। তো তো এইটার জন্য মানে এতগুলো কথা বললাম যে পানি ও জলীয় বাষ্পের আহ, জলীয় বাষ্প এর একটু ইয়ে হবে, উল্টা হবে, যে ফার্স্টে আসবে হলো জলীয় বাষ্প ও পানি চক্র। জলীয় বাষ্প ও পানি চক্র নিয়ন্ত্রণ করে, পানি চক্র নিয়ন্ত্রণ করে কে? এই যে ট্রোপোস্ফিয়ার এলাকাটা, এই ট্রোপোস্ফিয়ার যে এলাকা, সে আমাদের জলীয় বাষ্প ও পানি চক্র, এই জিনিসটা পানি চক্র তার আমাদের নিয়ন্ত্রণ করতেছে। 4 নম্বর প্রপার্টিটাই শেষ, যে তোমরা দেখবা ওই যে বিয়ার গেইলসের যে ধরো বা ধরো বিয়ার গিলস না বা ধরো তোমরা এই যে তোমার মানে এটা মানে মানে এটা তো জানো যে আমরা স্পেসের দিকে গেলে স্পেসটা কিন্তু ঠান্ডা, স্পেসটা কিন্তু বেশ ঠান্ডা। বা ধরো বিয়ার গিলস মানে ওই যখন তোমার হেলিকপ্টার থেকে লাফ দিবে তখন কিন্তু ওপরে যখন থাকে তখন কিন্তু ঠান্ডা এলাকা থাকে, আস্তে 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 নিচে আসলে কিন্তু মানে যদি বলি গরম বাড়তে থাকে। বা তুমি যখন হলো মাটিতে আসো তখন তোমার এইখানে গরমটা বেশি, কিন্তু তুমি যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে তখন কিন্তু তাপমাত্রাটা কিছু পরিমাণ কমে যায়। তো সেইখানেই কথাটা মানে যদি বলি বলা আছে যে উচ্চতা বাড়লে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে যায়, উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে যায়। ওকে, এটা ধরো আমাদের এই ট্রোপোস্ফিয়ারের 4টা প্রপার্টি, 4টা প্রপার্টি আমরা একটু লিখে রাখলাম। তারপরে আমরা প্রপার্টি পড়বো স্ট্র্যাটোস্ফিয়ারের। আম, এটা ধরো কেন বললাম যে উচ্চতা বাড়লে তাপমাত্রা কেন কমে যায়, এটা ধরো একটু পরে আর কি টের পাচ্ছি। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারটা কোনটা দেখো, এটা বোধহয় আমাদের 2 নাম্বারটা, ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার। তো স্ট্র্যাটোস্ফিয়ারের সম্পর্কে ধরো আমাদের প্রথম কথাটা হলো এটা যদি বলি বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, এটা ধরো বায়ুমণ্ডলের এই যে আমাদের তৃতীয় স্তর, প্রথম কথা হলো এটা, তোমরা এইভাবে আর কি আগাবা, এটা ধরো আমাদের তৃতীয় স্তর। 2 নম্বর কথাটা কি? 2 নম্বর কথাটা হলো দেখো ট্রোপোস্ফিয়ারে কি ছিল, ট্রোপোস্ফিয়ারে আমাদের জলীয় বাষ্প, ধূলিকণা, মেঘ, নাইট্রোজেন, অক্সিজেন, মেজরিটি এদের ম্যাক্সিমাম টপিকগুলো, ম্যাক্সিমাম যে অংশগুলো জলীয় বাষ্পের ম্যাক্সিমাম যে অংশগুলো, ধরো 100টা জলীয় বাষ্পের মধ্যে 99টা বা ধরো 98টা বা ধরো আমাদের বা যদি বলি মেঘের ধরো আমাদের 500টা মেঘ আছে, 500টা মেঘের মধ্যে 495টা মেঘ, এই প্রত্যেকটা মেঘ ট্রোপোস্ফিয়ারে থাকে, কিন্তু বাকি যে কিছু পরিমাণ মানে সামান্য পরিমাণ, সেই সামান্য পরিমাণ থাকে হলো স্ট্র্যাটোস্ফিয়ারে। ধরো ধরো এটা যদি পৃথিবী হয়, তাহলে এটা ধরো আমাদের পৃথিবী, এই পৃথিবীর আমাদের ধরো প্রথম দিকে এই লেয়ারটা যদি আমাদের ট্রোপোস্ফিয়ার হয়, এই লেয়ারটা যদি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার হয়, তাহলে এইখানে আমাদের মেজরিটি পার্টগুলো থাকে, কিন্তু আরো কিছু তো পার্ট আমাদের আছে যেগুলো আমাদের মাইনরিটি বা সামান্য পরিমাণ, সেই সামান্য পরিমাণ কিন্তু আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। তো সেখান থেকে আমাদের কথাটা হলো এইভাবে যে উম, জলীয় বাষ্প, জলীয় বাষ্প, মেঘ এইগুলা নেই বললেই চলে। জলীয় বাষ্প, মেঘ নেই বললেই চলে, এগুলো আমাদের নেই বললেই চলে। বইয়ে আছে লেখা যে নেই, কিন্তু আমি বলবো একবারেই যে নেই তা না, নেই বললেই চলে, সামান্য পরিমাণ আছে। মানে বইয়ে তারা লিখছে যে নেই, পরে আবার কিছুক্ষণ পরে লিখছে যে জলীয়বাষ্পের পরিমাণ 0.04%। তাহলে না থাকলে সেখানে 0.00% বলে দে, না তা বলে দিছে যে 0.04%। তার মানে আছে, সামান্য পরিমাণে আছে। ওকে, তারপর এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা ধরো পরীক্ষায় মানে মানে দেয় যে আমাদের বায়ুমণ্ডলের যে একটা ওজোন স্তর আছে, সেই ওজোন স্তরের 90% এই স্তরে, 90% যদি বলি ওজোন স্তর, 90% যে ওজোন স্তর এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের বিদ্যমান থেকে এই স্তরে বিদ্যমান। ওজোন ধরো এখানে যদি লিখি ওজোন স্তর
এখানে বিদ্যমান, এখানে বিদ্যমান মানে ওজোন স্তরের যে 90% উপাদান বা আমাদের 90% যে বা যদি বলি 90% যে মানে তার যে অংশ, সেটা আমাদের স্ট্রাটোস্ফিয়ারে বিদ্যমান। ওকে, বিদ্যমান। ওকে, তারপর 4 নাম্বারটা কি? 4 নাম্বার পয়েন্টটা হলো উচ্চতা বাড়ার সাথে, উচ্চতা বাড়ার সাথে, উচ্চতা বাড়ার সাথে, দেখো আগের প্রশ্নে কি বলছিলাম, উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে যায়, কিন্তু এইখানে উচ্চতা বাড়লে তাপমাত্রা বেড়ে যায়। এখানে উচ্চতা বাড়লে তাপমাত্রা বেড়ে যায়। এখন যদি বলি কেন বেড়ে যায়, কোত্থেকে বেড়ে যায়, তার জন্য তুমি এখন সামনে নাসা নিয়ে পড়াশোনা করো, মানে স্পেস নিয়ে পড়াশোনা করো, তাহলে জানতে পারবা। এটা ধরো একটা কারণ আছে, সেখানে ধরো আমাদের ঘর্ষণ বলের মানটা বেড়ে যায়, বা সেখানে ধরো আরো যে আমাদের হয়তো যে আমাদের সিএফসি গ্যাস বা যদি বলি গ্রিন হাউস গ্যাস, সেই গ্রিন হাউস গ্যাসের মাত্রাটা বেড়ে যায়। তো গ্রিন হাউস গ্যাস কারা? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তুমি যখন মুখ থেকে যখন একটা ফু দিবা বা একটা ভাপ দিবা, সেই ভাবটা কিন্তু গরম হয়। তার মানে ওজোন স্তর বা যদি বলি আমাদের যে গ্রিন হাউস গ্যাসগুলো, তারা কিন্তু গরম, তারা কিন্তু ঠান্ডা না। তো যেহেতু তারা যদি বলি আমাদের স্ট্রাটোস্ফিয়ারের উপর দিকে থাকে, তোমরা আসলে বই পড়লে বুঝতে পারবা যে গ্রিন হাউস গ্যাসগুলো স্ট্রাটোস্ফিয়ারের পরে পর্যায়গুলোতে থাকে, ট্রোপোস্ফিয়ারে খুব একটা থাকে না। তো যেহেতু ট্রোপোস্ফিয়ারে থাকতেছে না, তাহলে তাহলে আমাদের তাহলে আমি যদি ট্রোপোস্ফিয়ারের নিচ থেকে উপর দিকে উঠি, তাহলে তাপমাত্রাটা কমে যাবে। কিন্তু অন্য আমাদের যে আর কি মানে আমাদের যে এই দেখো আমাদের মেসোমন্ডল আছে না, এই যে আমাদের ধরো এই যে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারে আমাদের যদি বলি গ্রিন হাউস গ্যাসের অনেকগুলো উপাদান থাকে। তো অনেকগুলো উপাদান থাকার কারণে আমি যখন স্ট্রাটোস্ফিয়ার থেকে উপর দিকে যাব, তখন আমার তাপমাত্রাটা বেড়ে যায়। তো যাই হোক, মানে এত কিছু আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের মেন কথাটা হলো কোন কোন মানে কোন স্তরে উচ্চতা বাড়লে তাপমাত্রা বাড়ে, আর কোন স্তরে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমাদের এই ধরো আমরা দুইটা সম্পর্কে পড়লাম, দুইটা সম্পর্কে এইগুলো পড়ে নিলাম। এই তিনটা সম্পর্কে আমি পড়াবো না, এই তিনটা সম্পর্কে খুব একটা কোশ্চেন আসেও না, খুব একটা লাগেও না। আমি নিজেও এগুলা জীবনে একবার খালি বই পড়ছি, তারপর আর কোনোদিন ভুলেও তাকাইনি, মানে কোনোদিনও ভুলেও তাকাইনি। তাও যতটুকু দরকার ততটুকু দেখো আমি এইখানে এই দাগানো বই থেকে নিয়ে আসছি। তো এখন এই দাগানো বই এখন চোখে দেখো, পরবর্তীতে যখন নোট করবা তখন এই দাগানো বইয়ের আমি দেখো মানে যতটুকু দাগাই দেবো বা যতটুকু দেখো দাগানো আছে, ততটুকু একটু এমসিকিউ এখানে লিখবা, যে এমসিকিউ ট্রিক বা এমসিকিউ সেইখানে একটু আর কি লিখে রাখবা, যাতে তোমার খাতা পড়লেই আর বই পড়া না লাগে। খাতা পড়লে যাতে পরীক্ষার আগে যাতে এই আমাদের এই যদি বলি ভালো মতো একটা একটা আর কি প্রিপারেশন হয়। তোমরা দেখো এই যে ইয়ার চেঞ্জ পরীক্ষাটা দিচ্ছ, ধরো ফার্স্টে ধরো সিটি দিছো বা ধরো ছোটখাটো এই যে পরীক্ষাগুলো দিছো, তখন সিলেবাসটা ছোট ছিল। এখন যখন ইয়ার চেঞ্জ পরীক্ষা দিলা, তখন কিন্তু একটা জিনিস দেখলা যে তোমার খাতায় সব যদি বলে নোট খাতা যেটা বানাবা সেটাই সব। আমি দেখো এই কথা আবার বলতেছি, তুমি খাতায় যত ভালো করে নোট করবা, যত ভালো করে পড়বা, যত ভালো করে এই জিনিসপাতিগুলো দেখে যাবা, তত তোমার পরীক্ষা ভালো হবে। ওই বই টই ওইগুলো পরীক্ষার আগে আসলে মাথায় থাকে না, ওই জন্য খাতায় ভালো করে একটু আর কি নোট করবো। ওকে, তো দেখো এইখানে মানে যদি বলি ফার্স্ট কথাটা কি, যে বায়ুমণ্ডলের গ্যাস মিশ্রণের মধ্যে রয়েছে নাইট্রোজেন গ্যাস, এটা হলো 78.09%, অক্সিজেন 20.94%, আর কার্বন ডাইঅক্সাইড 0.033%, যেটা আমি লিখে দিচ্ছি। তো এই কথাটা, এই যে তিনটার মধ্যে এই তিনটা কথা একটু আর কি মাথায় রাখবা। আমি কিন্তু বললাম যে এই তিনটা একটু ইম্পর্টেন্ট, তো এই তিনটা একটু মাথায় রাখবা। ওকে, তারপর ধরো কথাটা আছে এইভাবে, এই ধরো এই মানে এইগুলো হলো বইয়ের লাইন, আমি তোমাদের যদি দাগানো বই লাগে দাগানো বই দিব না, আমাকে একটু মনে করে দিও। তারপর দেখো একটা কথা আছে যে বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই যে পৃথিবীতে যারা আমরা বসবাস করতেছি, সে আমাদের ধরো যদি বলি আমাদের ধরো কানাডা, আমেরিকা, রাশিয়া, তারপর ধরো আমাদের সুইজারল্যান্ড বা ধরো ফিনল্যান্ড, সেইখানে কিন্তু ঠান্ডা। কিন্তু আবার যদি বলি আফ্রিকার দেশগুলো বা ধরো ভারত, বাংলাদেশ বা ধরো রাশিয়া, সরি আমাদের ধরো এই যে কি বলে এই যে ধরো আমাদের হলো মায়ানমার বা বা বলে যদি বলি এই দেশগুলোতে কিন্তু বর্তমানে গরম আছে। তো সবগুলো টেম্পারেচার যদি আমি যোগ করে গড় করি সবগুলো দেশ দ্বারা, ধরো আমি আমি ধরো এই আর কি আহ, এই আর কি ধরো মানে ধরো এই আর কি আমাদের 240টা দেশের তাপমাত্রা যোগ করে আমি যদি ভাগ করে দিই, তাহলে সেই মানটা পাবো আমরা হলো 15 ডিগ্রি সেলসিয়াস। তো এটা দেখো ম্যাট 10-11 সালে আসছে, তো এটা দেখো ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, একটু মাথায় রাখতে পারো। ওকে, তারপর কি যে বায়ুমণ্ডলে আমাদের যে আমাদের অঞ্চলগুলো, আর সেটা হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার মানে হলো আমাদের হলো তাপমণ্ডল, বা আমাদের ধরো এইখানে আমি আর কি লিখে দিছি যে দেখো থার্মোস্ফিয়ার। তারপর দেখো এই মানে এইখানে তারা কোনো এক্সোস্ফিয়ার বলতে কোনো কিছু লেখেনি, 5 নাম্বারটা লেখেনি, কিন্তু পরবর্তীতে আবার এই থার্মোস্ফিয়ার আলোচনা করার পরে একটা জাস্ট একটা টাইটেল দিয়ে লিখছে যে হলো আমাদের এক্সোস্ফিয়ার। তো যাই হোক, বই দেখে একটু পড়ে নাও, কোনো সমস্যা নাই। তারপর দেখো আমি যেটা আর কি দেখাতে চাচ্ছিলাম সেটা হলো এই তো এই ট্রোপোস্ফিয়ারে ঝড় ঝঙ্গা প্রভৃতি, এটা কি ঝঙ্গা নাকি ঝড় হয় মেন কথা, ট্রোপোস্ফিয়ারে ঝড় প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় ঘটে। তো আমার এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা পরীক্ষায় এমসিকিউতে আসে, যে কোন পর্যায়ে ঝড় হয়, কোন পর্যায়ে ঝড় প্রাকৃতিক বিপর্যয় ঘটে, সেটা হলো আমাদের ট্রোপোস্ফিয়ার প্রথম পর্যায়ে। খুবই স্বাভাবিক,
যেহেতু প্রথম পর্যায়ে সবগুলো মেঘ আছে, দেখো এই যে ট্রোপোস্ফিয়ারে কিন্তু সবগুলো মেঘ আছে, 90% মেঘ কিন্তু প্রথম পর্যায়ে আছে। তো প্রথম পর্যায়ে যদি 90% মেঘ যদি ট্রোপোস্ফিয়ারে থাকে, তাহলে এটা আমাদের তাহলে সেখানে আমাদের সেইখানে মেঘের মধ্যে একটা যদি বলি একটা সংঘর্ষ ঘটবে, তাদের মধ্যে একটা যদি বলি স্থির বিকর্ষণ ঘটবে, তারপরে সেখানে বৃষ্টি হবে। তো এটা ধরো আমাদের কমন সেন্স। যাই হোক, তারপর ধরো আমাদের তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা গেল, এই কথাটা আমাদের গেল। তারপর এই একটা কথা আছে যে এই তাই হলো কি বলছে, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। তারপর কি ট্রোপোস্ফিয়ার না থাকে তাকে শান্তমণ্ডল, মানে এইগুলো আমি দাগানো বই দিবনি, সেখান থেকে একটু আর কি পড়ে নেবা। কিন্তু দাগাবা বা তোমরা খাতায় লিখবা সেদিন শুধু হলো এই মানে এই যে লাইনটা, যে এই ট্রোপোস্ফিয়ারে ঝড় হয়। ওকে, তারপর ধর আরেকটা কথা আছে যে এই কথাটা হলো এই যে আর কি পুরোটুকু বই এইভাবে আছে দেওয়া, যে স্ট্র্যাটোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ার মানে এটা আমাদের দ্বিতীয় পর্যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে আবহাওয়া শুষ্ক ও শান্ত অঞ্চল হওয়ায় এই দিয়ে জেট বিমান চলাচল করতে পারে। ধরো স্ট্র্যাটোস্ফিয়ারে কেন চলাচল করতেছে, কারণ ট্রোপোস্ফিয়ার 0 থেকে 15 কিলোমিটার, 15 কিলোমিটার কিন্তু খুবই কম, মানে খুবই কম বলতে ধরো একটা যদি বলি, ধরো এই যে 10 তলা বিল্ডিং, একটা 10 তলা বিল্ডিং কত কিলোমিটার হবে? একটা 10 তলা বিল্ডিং ধরো আচ্ছা হোক, মানে যদি বলি ধরো আমাদের, যদি আমি যদি ট্রোপোস্ফিয়ারে প্লেন চালাই বা জেট বিমান যদি চালাই, তাহলে আমার বড় বড় বিল্ডিং বা ধরো বড় বড় টাওয়ারের সাথে একটা সংঘর্ষ করতে পারে, বা সেখানে যে বাতাসের ধূলিকণার সাথেও প্লেনের সংঘর্ষ ঘটে প্লেনটা ক্রাশ করতে পারে। তো আর কি সেই কারণেই যে প্লেনগুলো, সেই প্লেনগুলো আমাদের ট্রোপোস্ফিয়ারে চলাচল করে না, তারা ট্রোপোস্ফিয়ারের উপরের যে পর্যায়টা আছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেই স্ট্র্যাটোস্ফিয়ারে তারা চলাচল করে। তো সেই স্ট্র্যাটোস্ফিয়ার যেহেতু সেখানে কোনো মেঘ নাই, মেঘ না থাকার কারণে সেখানে কোনো সংঘর্ষ হওয়ার কোনো চান্স হচ্ছে না। তো সেখানে বলা হয়েছে যে আমাদের হলো স্ট্র্যাটোস্ফিয়ারে আবহাওয়া শুষ্ক ও শান্ত থাকায় এই অঞ্চলে জেট বিমান চলাচল করতে পারে। ওকে, তাহলে এই কথাটা আমাদের গেল। তারপরে ধরো এইখানে থেকে দেখো এটা ম্যাট, এটা হলো কয়বার আসছে, 21-22-এ আসছে, 15-16-তে আসছে। কি বলছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের আলোর মধ্যস্থ ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণকারী ওজোন স্তর থেকে সৃষ্টি হয়। মানে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে যে আমাদের হলো অক্সিজেন আছে, সেই অক্সিজেন থেকে ওজোন স্তরটা তৈরি হয়, অর্থাৎ সেকেন্ড পর্যায়ে তো সামান্য পরিমাণ অক্সিজেন আছে, সেই অক্সিজেনগুলো পরবর্তীতে বিক্রিয়া করে ওজোন স্তর তৈরি করে। তো সেই কথাটা বলছে। তো এটা আর কি কোশ্চেন আসতে পারে যে কোন পর্যায়ের অক্সিজেন থেকে আমাদের যদি বলি ওজোন স্তর তৈরি হচ্ছে, কে আসলো এই সময়, মানে কোন পর্যায়ের অক্সিজেন থেকে আমাদের আম, যে আমাদের ওজোন স্তরগুলো তৈরি হচ্ছে, তো সেটা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন থেকে, সরি স্ট্র্যাটোস্ফিয়ার অক্সিজেন থেকে, স্ট্র্যাটোস্ফিয়ারের অক্সিজেন থেকে ওজোন স্তর তৈরি হচ্ছে। এটা আমাদের যদি বলি একটা ইম্পর্টেন্ট লাইন, তোমরা এটা একটু আর কি লিখে রাখবা, যে স্ট্র্যাটোস্ফিয়ারের অক্সিজেন থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে আমাদের সামান্য পরিমাণ বা ক্ষুদ্র পরিমাণ যে খুবই অল্প পরিমাণ যে অক্সিজেন আছে, সেখান থেকে আমাদের ওজোন স্তরটা তৈরি হচ্ছে। তো আর বোধহয় দাগানো লাইন নাই, হ্যাঁ আর বোধহয় কোনো দাগানো লাইন নাই। তোমরা বলো এতটুকু বুঝতে পারছো তো নাকি, বা সবাই আছো তো? হ্যাঁ ভাইয়া। ওকে, কোনো কোশ্চেন, কোনো ডাউট? ওকে, তাহলে যদি না থাকে তাহলে আমি দেখো শুরু করি, তোমাদের আবার ছুটি দেওয়া লাগবে, আমার আবার 4টার দিকে বাইরে যাওয়া আছে। দেখো তাহলে আমরা এখন পড়বো গ্যাসের বৈশিষ্ট্য। তো গ্যাসের বৈশিষ্ট্যর জন্য আমি বই থেকে দেখো স্ক্রিনশট নিছি, এইগুলো প্রথম দিকে একটু বাংলা কথা, তো ওই জন্য একটু বই থেকেই পড়ে দিই। দেখো ফার্স্টে কি বলছে, যে গ্যাস হলো সাধারণ তাপমাত্রা ও চাপে পদার্থের একটি ভৌত অবস্থা, খুবই স্বাভাবিক। এই অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বল অপেক্ষা অনুসরণে স্থানান্তরিত গতিশক্তি শক্তি অধিক হয়ে থাকে। তো এই কথাটা আমরা গ্যাসের যে আরো এই চ্যাপ্টারে যে বয়েল চার্লসের সূত্র পরে একটা গ্যাস নিয়ে, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস নিয়ে একটা পড়াশোনা আছে, তো সেই সময় আমরা এটা ক্লিয়ার করবো নি। তারপর ধরো এখানে তারা প্রকৃতিতে কি বলছে, যে গ্যাস সময়ের কোনো নির্দিষ্ট আকৃতি ও আয়তন নেই, খুবই স্বাভাবিক। তুমি ধরো ধরো আমাদের যে গ্যাসগুলো নিই, ধরো তুমি যদি ধরো এই যে বেলুন, তুমি ধরো বেলুনের মধ্যে তুমি ধরো একটা বেলুনকে ফুলাইলা, তাহলে সেই বেলুনকে ফুলানোর পর তুমি যদি সেই বেলুনের গ্যাসটা একটা ধরো একটা বড় বোতল নিলা বা একটা ছোট বোতল নিলা, দেখবা দুইটা বোতলেই ওই গ্যাসটা থাকতে পারতেছে। কিন্তু তুমি সেম পরিমাণ একটা পানি যদি নাও, পানিটা কিন্তু বা পানি বা ধরো কঠিন পদার্থ বা যদি আমাদের বালু, সেই বালুটা ছোট যে আমাদের পাত্র, সেই ছোট পাত্রে থাকতে পারবে না, কিন্তু বড় পাত্রে কিন্তু থাকতে পারবে। কিন্তু গ্যাসের বেলায় এই কথাটা সত্য না। গ্যাসের বেলায় তুমি যে পাত্রে গ্যাসটাকে রাখো, সেটা সেই পাত্রের অবস্থানটাকেই, বা যদি বলি ওই যে আমাদের যে আমাদের আয়তনটা আছে তাকেই গ্রহণ করবে। তো সেই কারণে বলা হয়েছে যে গ্যাস সমূহের কোনো নির্দিষ্ট আকৃতি ও আয়তন নেই, যে পাত্রে রাখা হয় গ্যাস সমূহ সেই পাত্রের আকৃতি ধারণ করে। যে কোনো স্বল্প পরিমাণের যে কোনো গ্যাস এর পাত্রের অভ্যন্তরস্থ সম্পূর্ণ স্থান দখল করে, খুবই স্বাভাবিক। তুমি যদি ধরো ধরো এই যে ধরো এইটা ধরো আমাদের ছোট পাত্র, এটা ধরো আমাদের বড় পাত্র,
তাহলে তুমি যদি বড় পাত্রে ধরো, এই ছোট পাত্রে ধরো এতটুকু যদি পানি রাখো, তাহলে এই যে এতটুকু পরিমাণ পানি এই পাত্র ঠিক এতটুকু পরিমাণে দখল করবে। কিন্তু তুমি যদি এই পাত্রে গ্যাস রাখো, তাহলে এই পুরো আয়তনটা জুড়ে গ্যাসগুলো অবস্থান করবে। সেম ভাবে এই বড় পাত্রকে জুড়ে পুরো আয়তন বা পুরো গ্যাসটা আমাদের অবস্থান করবে। তো সেটাই বলছে। তারপর কি বলছে? উত্তপ্ত গ্যাসের ঘনত্ব কম, আবার অধিক চাপে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। এই যে অধিক চাপে গ্যাসের ঘনত্ব কেন বৃদ্ধি পায় সেটা আমরা পড়বো। এই আর কি, তার জন্য আজকে আমরা পড়বো। সেখানে আমরা বয়েলের সূত্র বা চার্লসের সূত্র থেকে এই জিনিসপাতিটা আমরা আমরা আর কি ব্যাখ্যা করবো। আপাতত খালি একটু দেখো। তারপর কি বলছে? চাপে আয়তন সংকোচন, গ্যাসের আন্তঃআণবিক স্থান খুবই আর কি খুবই বেশি থাকায় গ্যাস অত্যন্ত সংকোচনশীল। চাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন খুব হ্রাস পায়। চাপ প্রয়োগ করলে ধরো তুমি বেলুন আছে, বেলুনের উপর যদি তুমি এখন প্রেসার দাও, বল দাও, তাহলে কিন্তু সেই তার আয়তনটা কিন্তু একটু হলেও হ্রাস পাবে, একটু হলেও কিন্তু কমে যাবে। বা ধরো আমাদের যে বোতলকে ধরো তুমি একদম একদম ধরো কাকটা লাগিয়ে রাখছো, তো তুমি যদি এখন যদি বোতলকে তুমি কিন্তু চাপে ছোট করতে পারবা। তো সেই কারণে বলা হয়েছে যদি যদি আমরা গ্যাসের উপর চাপ প্রয়োগ করি, তাহলে তার আয়তনটা কমে যায়। ওকে। তারপরে 4 নম্বর কথাটা কি বলছে? গ্যাসের আয়তনের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব অত্যধিক। স্থির চাপে গ্যাস সময় তাপীয় সম্প্রসারণ খুব বেশি হয়, অর্থাৎ তাপ প্রয়োগে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। তুমি যদি তাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তনটা বৃদ্ধি পাবে। কেমনে দেখো? ওই যে ধরো ওই যে দুধের, মানে যে মুহূর্তে আমরা ধরো দুধ গরম করি, তো দুধ গরম করার সময় গরুর দুধ গরম, মানে যদি আমরা যখন আর কি গরমে দেবো, তখন কিন্তু দেখবা ওই পানিটা কিন্তু আস্তে আস্তে ভাব হয়ে উপর দিকে ওঠে। বা ধরো চাল গরম বা ভাত রান্না করার সময় কিন্তু এখানে পানি একটা ভাবগুলো কিন্তু মানে যদি উপর দিকে ওঠে, কেন উঠতেছে? কারণ আমি তাপমাত্রা বাড়াচ্ছি। তাপমাত্রা বাড়ালে তখন তাদের মধ্যে একটা অসিলেশন হচ্ছে, তাদের মধ্যে আন্তঃআণবিক সংঘর্ষটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে তাদের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেখান থেকে বলছে যে তাপমাত্রা বাড়ালে আমাদের গ্যাসের আয়তনটা বৃদ্ধি পায়। ওকে, গেল। তারপরে কি বলছে? যে সমসত্ব মিশ্রণ ক্ষমতা। তো সমসত্ব মিশ্রণ ক্ষমতা এটা কি বলছে? পরস্পর বিক্রিয়াবিহীন। আচ্ছা, এটা আমরা এখন বুঝবো না, খালি একটু আর কি পড়ে রাখি যে পরস্পর বিক্রিয়াবিহীন একাধিক গ্যাস সকল অনুপাতে পরস্পরের সাথে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে। তো এই কথাটা আমরা পড়বো হলো আংশিক চাপ সূত্র গ্যাসের। এই যে আমাদের ওইটা হচ্ছে যে কার সূত্র, যে হ্যাঁ, ডাল্টনের যে আংশিক চাপ সূত্র আছে, সেই সূত্রতে আমরা এইগুলো ব্যাখ্যা করবো। ওকে, তো আসো আমাদের এই চ্যাপ্টারের প্রথম দিকে কয়েকটা সূত্র আছে, এখন তো সূত্রতে যাই হলো না। এখন আমরা যাবো হলো একক সমূহ। তো এই চ্যাপ্টারে ম্যাথ করার সময় আমাদের একক নিয়ে বেশ প্যারার মধ্যে থাকতে হয়। ধরো যদি বল আয়তনের একক কত, তারপর আমাদের মানে চাপের এককগুলো কখন কোনটা কত, তো এটা নিয়ে বেশ প্যারা হয়। তো আমি এইখানে ক্লিয়ার করে দেবো। এটা তোমাদের আমি ক্লিয়ার করতে একটা ক্লাসে করছিলাম। তো আবার একটু এই মানে এটা এটা যেহেতু আমাদের এই চ্যাপ্টারে পড়া, তো আবার একটু ভালো করে ক্লিয়ার হই। তো এই জিনিসটা তোমাদের যখনই দেখবা তোমরা ম্যাথে এই কনভার্সন সম্পর্কিত জিনিসপাতি আটকে যাচ্ছ, বা ধরো কনভার্সন বা ঠিকমতো হচ্ছে না, তখনই এই খাতার এই পেজটা বের করবা, তাহলে দেখবা তোমার মোটামুটি সবকিছু ক্লিয়ার থাকবে। ওকে, তো দেখো আমি তাহলে শুরু করি। শুরু করার আগে একটা মিনিট আমাকে দাও, আমি একটু খাতা খাতা না এখানে একটু ওয়েট করো। হ্যাঁ, তো ফার্স্টে আমরা এই চাপের কনসেপ্টটা পড়ি। দেখো আমরা চাপ পড়ছি না যে 1 অ্যাটমসফিয়ার, মানে আমরা কিন্তু সেখানে পড়ছি কি মানে 1 হলো অ্যাটমসফিয়ার, মানে 100 325 প্যাসকেল। তো এই জিনিসটা কেমনে আসছে সেই জিনিসটা আমরা আজকে দেখব। তার আগে দেখো আমরা একটা কথা, যদি আমাদের ফার্স্ট লাইন, এখানে একটা লাইন আছে, তো সেই লাইনটা ধরো আমি একবারে ব্যাখ্যা দিয়ে আসতেছি। ধরো এটার জন্য আমার এখানে একটা আছে, আমি ধরো এটা আমাদের ধরো আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ড একটু সাদা করতেছি জন্য, না হলে ধরো আর কি প্রবলেম হবে। ধরো এই সামান্য কিছু সময়ের জন্য এই কালারটা থাকে। ওকে, না না হলে তো একটু একটু বোঝানোর সমস্যা হবে। তো মনে করো আমি কি করতেছি, আমি ধরো এখানে একটা মেকানিজম ঘটাবো। ধরো আমাদের এটা একটা পাত্র। এই পাত্রে ধরো আমি কি করছি, এই পাত্রে ধরো আমি মার্কারি রাখছি। ধরো এই পাত্রে আমি এখানে মার্কারি রাখছি। এই পাত্রে ধরো এইগুলো আমাদের হলো মার্কারি। মার্কারি হলো আমাদের, যার পারমাণবিক সংখ্যা 80। মার্কেট আমাদের তরল, সেগুলো আমরা জানি অবশ্যই। এই ধরো এটা আমাদের সেই মার্কেটে, ধরো আমাদের সেই মার্কারি। ওকে, তো এই মার্কারি নিলাম। নেওয়ার পর কি হয়েছে, এইখানে একটা আমি পাত্র নিছি। তো পাত্রটা আমি এখানে নিতে পারলাম না, পাত্রটা নেওয়া গেল। Wait,
নো। তো ধরো এটা ধরো আমাদের একটা পাত্র, ধরো এটা আমাদের একটা পাত্র, যে পাত্র আমি ধরো মার্কেটে নিছি। এই পাত্রটা তো ধরো আমি তো এই ধরো ধরো আমাদের ফার্স্টে খালি ছিল, তো একে আমি পূরণ করে একবার একটা মার্কেট নিলাম। ওকে, একদম পুরোপুরি, একদম যদি বলি একদম হলো একদম পরিপূর্ণরূপে মার্কেটে নিছি। তো নেওয়ার পর ধরো এটা আমাদের একটা বুলেট, এই মানে এইখানে আমাদের দাগ কাটা থাকে যে প্রত্যেকটা আমাদের কত মিলিমিটার, এটা ধরো আমাদের দাগ কাটা থাকে। এই দাগ কাটার নিয়মটা কি, বুলেটে যে কাজটা হয়, এই পজিশনটা হলো জিরো, এই পজিশনটা হলো জিরো, মানে এই পজিশন মানে ধরো এইখানে আছে হলো আমাদের জিরো, এইখানে আছে হলো জিরো, এইখানে আছে হলো আহ ধরো এইখানে আছে হলো জিরো, এইখানে দাগ কাটা দাগ কাটা দাগ কাটা করে এটা হয়তো হলো আমাদের হলো 10 সেন্টিমিটার বা 10 ধরো আমাদের মিলিমিটার, এটা তো আসলে সেন্টিমিটার না, সরি, এটা আমাদের খুবই চিকন খুবই ন্যারো, এটা তোমরা ল্যাবে দেখবা, এটা ধরো আমাদের 10 মিলিমিটার। তারপরে এরকম করে ধরো এটা আমাদের ধরো 20 মিলিমিটার। তো এই টাইপের ধরো একটা বুলেট আমি, একটা বলা হয় বুলেট, সেই বুলেটে আমি মার্কেটে নিছি, এবং একটা পাত্র, সেই পাত্র আমি মার্কেটে নিছি। ওকে, নেওয়ার পর এখন যদি আমি একটা কাজ করি, এই বুলেটটাকে যদি আমি একটু ঘোরাই, এভাবে যদি ঘোরাই, ধরো ঘোরালে তো পড়ে গেল। আচ্ছা, এটা পড়ে যাচ্ছে কি জন্য, পড়ে গেল তো ঝামেলা, এখানে বন্ধ করা লাগতো না আগে। দাঁড়া দাঁড়া একটু চিন্তা করি, এটা পড়ে পড়ে গেল কিসের জন্য, আহ, পড়ে পড়ে যায়। আচ্ছা তাহলে ধরো এমনে এমনে হবে না, আমি যেটা বলতে চাচ্ছি এটা এমনে হবে না। ধরো আমি এটা হাতে আঁকি, ধরো এটা আমি হাতে আঁকি, ধরো এটা আমাদের সেই বুলেটটা বা ধরো একটা পাত্র ছিল। তো এই পাত্রে আমি কি করছি, পাত্রটা আমি একবারে পরিপূর্ণ করছি, একদম এখানে মার্কারি দিয়ে একবারে পরিপূর্ণ করছি। ওকে, এখানে ধরো আমি মার্কারি দিয়ে একবারে পরিপূর্ণ করলাম। তো পরিপূর্ণ মার্কারি দ্বারা পরিপূর্ণ আছে। তারপর কি করলাম, তারপর এইটাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়ে, পুরোপুরি ধরো আমি, আচ্ছা, ঘোরানোর আগে ঘোরানোর আগে ধরো তোমরা আর কি বলতে পারো যে ভাই আপনি ঘোরালে তো পানিটা পড়ে যাবে, না আমি পজিশন ধরো বন্ধ করে রাখছি। এই পজিশন ধরো আমি আমি ধরো মানে একটা কিছু ধরো আর কি একটা কিছু ধরো আর কি বন্ধ করে রাখছি। আর এই পজিশনে ধরো তো আমার আমার ধরো বন্ধ আছে। তো বন্ধ করে রাখার পর আমি যদি এটাকে যদি একটু ঘোরাই, ঘোরায়ে যদি এইখানে রাখি, ঘুরে যদি এইখানে যদি আমি এইভাবে যদি রাখি, তাহলে কি হবে তোমরা একটু গেস করো। তাহলে কি হবে দেখো, এটা তখন এই যে এই পানিটা, এই যে পানিটা ধরো এই যে মার্কারি, যেহেতু এখানে আমি পানির সাথে সংস্পর্শ দিছি, এবং সংস্পর্শ দেওয়ার পর এই মুখটা, এই মুখটা আমি ধরো খুলে দেবো, আমার ধরো সেই টাইপের একটা 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 আর কি সিস্টেম আছে যে আমি দূর থেকে ধরো আমি রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই মুখটা আমি খুলে দেবো। তাহলে এই মুখটা খুলে দিলে কি হবে দেখো তো, এই মুখটা খুলে দিলে কি হবে, এইখানে উপর থেকে মার্কারি কিছু পরিমাণ পড়তে থাকবে না, সামান্য পরিমাণ মার্কারি কিন্তু আমার নিচে পড়তে থাকবে। তো ধরো আমি নিচে ধরো এইখানে ফেলে দিচ্ছি, আমার ধরো মার্কেটে কিছু পরিমাণ কমে গেল। তো কমে যে ধরো তারা এইখানে আসলো, ধরো আমাদের এইটুকু আমাদের কমে গেল। এখন কমে যায় তোমরা বলতে পারো ভাই যে এটা এটা মানে এটা আর কি কমে গেল কেন, ধরো এটা কমে গেল আর এই পাত্রের লেয়ারটা একটু আমাদের বেড়ে গেল। এখন যদি বলি কমে যেতে যেতে এই সবগুলোই তো নিচে পড়ার কথা ছিল, সবগুলো মার্কারই তো আমাদের নিচে পড়ার কথাটা ছিল, কিন্তু সবগুলো মার্কারের নিচের দিকে পড়তে পারে না। কেন পড়তে পারে না, সেখান থেকে আমাদের টরেসের একটা একটা প্রমাণ আছে, একটা একটা আর কি পরীক্ষাতে, সেই পরীক্ষাটা আমি তোমাদের মানে যদি বলি ব্যাখ্যা করতেছি। মানে দেখো জিনিসটা কি হয়েছে, এইখানে যখন আমি সম্পূর্ণরূপে মার্কারি নিয়ে যখন আমি পাত্রটাকে বা এই বিকারটা যখন উল্টা করছি, উল্টা করার পর কি হলো, আমাদের কিছু পরিমাণ নিচে চলে আসলো, কিন্তু সমস্ত সমস্ত মার্কেটে আমাদের নিচে চলে আসলো না, না এসে সামান্য পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ মার্কেটের নিচে চলে আসে। কেন চলে আসে সেটা দেখো, আমরা একটু একটু আর কি বুঝি। দেখো এটা যখন নিচে পড়তে চাচ্ছে, যখন নিচে পড়তেছিল তখন সে মানে যদি বলি স্বাভাবিকভাবে পড়তেছে, কিন্তু হুট করে পড়াটা বন্ধ করে দিছে। কেন বন্ধ করে দিছে, দেখো এটা আমাদের এই পানির টেন্ডেন্সি হলো নিচের দিকে আসা। এ প্রথম দিকে নিচের দিকে আসতে পারতেছিল, কিন্তু হুট করে আর নিচের দিকে আসতে পারতেছে না। মানে কি, মানে একে কেউ না কেউ উপর দিকে একটা ধাক্কা দিচ্ছে, কেউ না কেউ একে উপর দিকে একটা ধাক্কা দিচ্ছে, উপর দিকে একটা ধাক্কা দিচ্ছে। সেই ধাক্কা দেওয়ার জন্য কিন্তু সে আর নিচের দিকে আসতে পারেনি, সে কিন্তু আর আর কিন্তু নিচের দিকে আসতে পারেনি। হয়তোবা সে ধরো আমাদের নিচের দিকে আসতে চায়, কিন্তু আমি তাকে আসা বন্ধ করে দিলাম কেমনে, নিচ থেকে আমি একটা বল প্রয়োগ করলাম, নিচ থেকে এই মার্কারি থেকে বা এই সিস্টেম বা একটা পরিবেশ থেকে একটা চাপ প্রয়োগ হচ্ছে, যার কারণে মার্কেট আমাদের পড়তে পারতেছে না। তাহলে কথা হলো, তাহলে প্রথম দিকেই তো এই বলটা প্রয়োগ করার কথা, আমি যে মুহূর্তে মার্কারির মধ্যে পাত্রটা স্থাপন করব তখন থেকেই তো এই বলটা প্রয়োগ করার কথা ছিল, কিন্তু তখন থেকে বল প্রয়োগটা করতে পারেনি। কেন করতে পারেনি, কারণ সেখানে এই যে দেখো আমাদের বাতাস যে এই পাত্রের উপর যে একটা চাপ দিচ্ছে, বাতাস যে এই পাত্রের উপর যে একটা চাপ দিচ্ছে, এই চাপের ফলে কি হচ্ছে, এই চাপগুলো আস্তে আস্তে করে সবার সাথে যদি বলি একত্রিত হয়েই এই মার্কারিকে নিচের দিকে পড়তে দিচ্ছে না, এই মার্কারিকে তখন আর নিচের দিকে পড়তে একদমই দিচ্ছে না।
তাহলে এই মার্কারিটাকে নিচের দিকে পড়তে দিচ্ছে না কে? এই যে বাতাসের যে চাপ, বাতাসের যে চাপ, বাতাসের যে চাপ, সেই বাতাসের চাপটা এই মার্কারিকে নিচের দিকে পড়তে দিচ্ছে না। তাহলে বাতাসের চাপ, তাহলে আর দেখো আমরা এখন বলতে পারি না যে বাতাসের চাপ যতটুকু, এই যে এতটুকু মার্কারি, যতটুকু মার্কারি আমাদের নিচের দিকে পড়লো তার চাপ ঠিক ততটুকু। কেমনে? ওই দেখো আমরা 19 একটা সূত্র ছিল, পি ইকুয়াল টু এইচ রো জি। পি ইকুয়াল টু এইচ রো জি মানে যদি বলি যে গ্যাসের যদি আমি একটা যদি বলি তাপের বা যদি একটা তরলের নির্দিষ্ট পরিমাণে কিন্তু একটা প্রেসার কাজ করে, তাহলে এই যখন আমাদের এতটুকু ধর আমাদের মার্কারি ছিল, পরিপূর্ণভাবে মার্কারি ছিল, তখন কিন্তু এই চাপটা যদি বললে আমাদের মানে কন্ট্রোল করতে পারেনি, তখন কিন্তু মার্কারি ঢোঢো করে কিন্তু আসলে পড়ে গেছে। কিন্তু যখনই সামান্য পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ একটা মার্কারি পড়ে যাওয়া শেষ হয়েছে, অলরেডি পড়ে গেছে, তখন কিন্তু এই যে বাতাসের চাপটা এই মার্কারিকে রেজিস্ট করছে বা বাধা দিছে। তাহলে এই বাতাসের চাপটা তাহলে কতটুকু হবে? এই যে এতটুকু মার্কারে যে পরিমাণ চাপ, এই যে এতটুকু মার্কারে যে পরিমাণ চাপ, সেটা এই বুলেট থেকে যে পরিমাণ রিডিং পাওয়া যায় সেটা হলো আমাদের 76 মিলিমিটার। অর্থাৎ এই যে 76 মিলিমিটার মার্কারি যেই পড়ে যাবে, 76 মিলিমিটার মার্কারি যে আমাদের পাত্রের মধ্যে পড়ে যাবে, ততক্ষণ তারপর আর কোনো মার্কারি মানে আর কোনো মার্কারি আমাদের নিচের দিকে পড়তে পারতেছে না। কেন? কারণ 76 মিলিমিটার মার্কারি যে পরিমাণ প্রেসার, এক বায়ুমণ্ডল বাতাসে যে পরিমাণ প্রেসার, দুইটা প্রেসার একদম সেম টু সেম। এই কারণে আমাদের এই বাতাসের এই যে আমরা যেটা বলি যে বাতাসের চাপ, আমাদের হলো বাতাসের চাপ তো 1 অ্যাটমসফিয়ার, এই বাতাসের চাপ 1 অ্যাটমসফিয়ারকে আমরা 76 মিলিমিটার মার্কারি হিসেবে চিন্তা করে নিই। বলো বুঝতে পারছো কি? আমি কি বুঝতে পারছি? এইখানে আরো অনেক কথা আছে। একটা ধরো একটা একটা আর কি পরীক্ষা বা একটা ক্লাসই নেওয়া যাবে এই চাপের এই 76 মিলিমিটারটা ব্যাখ্যা করার জন্য। কিন্তু বলো যতটুকু বললাম ততটুকুর মধ্যে বোঝা গেছে কি? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে 76 মিলিমিটার মার্কারির চাপ, 76 মিলিমিটার মার্কারি যে পরিমাণ প্রেসার দেবে, সেই পরিমাণ প্রেসারই হলো বাতাসের চাপ। ওকে, তো ধরো আমরা এখন এর পরের যে পরের টপিকে আসি, তাহলে আমাদের একটা একটা আর কি অবজারভেশন হইলো, একটা অবজারভেশন যদি বলি, একটা অবজারভেশন হলো সেটা কি, যে এক অ্যাটমসফিয়ার সমান সমান হলো 76 মিলিমিটার মার্কারি, 76 মিলিমিটার মার্কারি। এই কথাটা আমাদের এইখানে আছে। থাক, এখন এই কথাটাকে দেখো আমি আম, আরেকটু যদি ব্যাখ্যাতে যাই। আচ্ছা, এখানে বোধহয় একটা ভুল হলো, বুঝছো? ইম্পর্টেন্ট একটা লাইন ভুল হয়েছে এখানে, যে 76 না, এটা হলো আমাদের 760 মিলিমিটার, সরি 760, 76 সেন্টিমিটার, কিন্তু এটা হলো 760 মিলিমিটার। ওকে, এটা হবে আমাদের 760 মিলিমিটার, সরি, একটু দুঃখিত। তো 760 মিলিমিটার মার্কারির যে পরিমাণ প্রেসার, সেটা হলো আমাদের বায়ুমণ্ডল প্রেসারের সমান। তো ধরো এটা আমাদের গেল, তাহলে এখানে আমি একটু ঠিক করি, যেটা আমাদের হলো 760 মিলিমিটার। এটা হলো আমাদের 760, মানে 76 সেন্টিমিটার হবে, কিন্তু ভুলে গেছে। যাই হোক, তাহলে এখানে আমাদের হলো 760 মিলিমিটার মার্কারি যে পরিমাণ প্রেসার দেবে সেটা হলো 1 অ্যাটমসফিয়ার। তাহলে 760 মিলিমিটারকে যদি আমি এখন সেন্টিমিটারে কনভার্ট করি, তাহলে দেখবে সেটা আসবে আমাদের হলো 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটারকে যদি আমাকে মিটারে কনভার্ট করি, তাহলে তাহলে যদি 100 দ্বারা ভাগ দাও, তাহলে এখানে দেখবা 0.76 মিটার। তার মানে তিনটা কথাই কিন্তু সঠিক। 1 অ্যাটমসফিয়ার সমান সমান 760 মিলিমিটার মার্কারি, 1 অ্যাটমসফিয়ার সমান সমান 76 সেন্টিমিটার মার্কারি। ওকে, এখন আমরা এটা ধরো মার্কারি, এটা ধরো আমরা মার্কারির মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। এখন যদি আমি চাই যে আমি এটাকে হলো মানে এসআই তে নিয়ে আসবো, তাহলে এসআই তে নিয়ে আসার জন্য ওই দেখো আমি কি বললাম, যে পি ইকুয়াল টু এইচ রো জি। তাহলে পি ইকুয়াল টু এইচ রো জি, এখানে আমাদের আমাদের হলো যদি বলি আমাদের এই যে এইচটা কত, এইচটা হলো আমাদের 76 মিলিমিটার। তো এটাকে আমি লিখলাম 0.76 আমাদের মিটার। রো, এই যে যদি বলি মার্কারি মানে রো অফ এইচ জি, রো অফ এইচ জি, এটা হলো আমাদের 13.13 দশমিক যদি বলি হলো 5951 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³। এটা হলো যদি মার্কারির ঘনত্ব। তো আমরা যদি ওটা যদি এখানে লিখি, যে 13.595 10⁻³, আর জি এর মান তো আমরা জানি যেটা আমাদের 9.8। তোমরা যদি এটা যদি এখন একটু ক্যালকুলেট করো, তাহলে দেখবা 100 325 চলে আসার কথা। দেখি আমি একটু ক্যালকুলেট করি, তোমরা একটু করো। আর ক্লাস শেষের দিকে লাস্ট 1 মিনিট একটু আমাকে মনে করে দিও। 176 গুণন 13.595 ইন্টু 9.8, দেখবে এটা ক্যালকুলেট করলে এই তো 101.10135
5.56 এটাকে আমরা ছোটকাল থেকে পড়ে আসছি যে 101 225, 101 225। তো এটাকে এখন দেখো 55 আসলো, কিন্তু 55 আসলে তাকে আমরা আবার হলো 55 বা 55 থেকে 25 কেন ধরলাম, কারণ এই জিটা ধরো আমি 9.8 ধরছি। তো জিটাকে যদি আমরা 9.8 না ধরে যদি অন্য কিছু ধরতাম, তাহলে কিন্তু মানটা আমাদের ওই কাছাকাছি আসতো। ধরো জির যে এক্সাক্ট ভ্যালু সেটা হলো 9.80 665। এটা যদি আমরা ধরি তাহলে দেখো এই মানটা আমাদের আরো কাছাকাছি আসবে, 0.665। মানে জির জির কারণে এখানে একটু চেঞ্জ ঘটে। জি যদি তুমি যদি এই মানটা বসাও তাহলে দেখবা সেখানে আমাদের আসতেছে 101 2, 101 3 2 আসতেছে কি এক, এখানে আসতেছে তখন হলো 101 3, 101 3 4.2। এই জিনিসটাই কিন্তু লেখা হয় যে 101 325, 101 300 প্যাসকেল। কেন প্যাসকেল? কারণ চাপের এসআই একক প্যাসকেল, যেহেতু আমরা সবকিছু এসআই, এটা হলো 0.76 মিটার, এটাও আমাদের ঘনত্ব কেজি বাই মিটার কিউব, এবং এটা হলো আমাদের মিটার পার সেকেন্ডে বসেছে, ওই জন্য আমরা প্যাসকেলটা পাইলাম। তাহলে আমরা এখান থেকে দেখো তো আরেকটা কথা বলতে পারি না, যে 1 অ্যাটমসফিয়ার সমান সমান 101 325 প্যাসকেল। এই বলে আমি কি বুঝতে পারছি? তাহলে আমার এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা দরকার, এই লাইনটা দরকার। এখন এইগুলো দেখো আমি একটু সামারি করে দিচ্ছি। ধরো আরেকটু এখানে সামারি দরকার। ধরো আমি তাহলে আমি এটা ধরো মিশাই, এটা ধরো আমার দরকার নাই। ধরো আমরা এই লাইনটা দেখলাম, এবং এই লাইনের পর আরেকটা যে লাইনটা আমরা কেবলই পাইলাম, যে 1 অ্যাটমসফিয়ার সমান সমান 101 325 প্যাসকেল। একে যদি আমরা এখন 1000 দ্বারা ভাগ করি তাহলে কি হবে দেখো তো, 101.325 1000 দ্বারা ভাগ করছি, মানে এটা আমাদের আসবে হলো কিলো প্যাসকেল। ওকে, তো এই দুটো লাইন আমাদের ইম্পর্টেন্ট, এই দুটো লাইন আমাদের খুবই 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 মানে খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমাদের দরকার। তো এখন কোনো কোনো জায়গায় ধরো এই প্যাসকেল না পেয়ে এটা পেতে পারো 101.325 নিউটন মিটার স্কোয়ার। তো এটা কিন্তু আমাদের সেম, মানে প্যাসকেল যা, প্যাসকেলটাকে কিন্তু আমরা আমাদের আসলে মানে ওইখানে কিন্তু আমরা এটাকে নিউটন মিটার স্কোয়ারও বলতে পারি। এটা হবে আমাদের কিলো নিউটন মিটার স্কোয়ার, কিলো নিউটন মিটার স্কোয়ার। ওকে, আর কি আছে এখানে? এখানে আরেকটা টার্ম আছে, আরেকটা টার্ম হলো, হ্যাঁ এইখানে দেখো আরেকটা টার্ম হলো, যে দেখো আমরা এইখানে কি বললাম, যে 1 অ্যাটমসফিয়ার সমান সমান, ফার্স্টের লাইনটা ছিল দেখো আমাদের এই যে 760 মিলিমিটার মার্কারি না? তো এই 760 মিলিমিটার মার্কারি, এটা বিজ্ঞানী ওই এই যে পরীক্ষার কথাটা বললাম, যে আর কি 76 সেন্টিমিটার চাপই হলো আমাদের 1 মিটার চাপ। তো এটা বিজ্ঞানী টরি সরি না কি জানি নাম, যাই হোক টরি সরি বোধহয় বলা হয়, বিজ্ঞানী টরিসের বিক্রিয়া। তো যাই হোক, উনি যেহেতু এটা উৎপন্ন করছে, তো ওই জন্য এখানে বলা হয় যে 1 অ্যাটমসফিয়ার সমান সমান হলো 760 টর, TORR। ওকে, তো এটা ধরো টর হিসেবে একটু আর কি বলা হয়। আর এই যে পরীক্ষাটা, এই যে ধরো আমরা যে যে আর কি পরীক্ষাটা সম্পন্ন করছি, সেই পরীক্ষাতে এই যে যন্ত্র, এই যন্ত্রকে বলা হয় হলো ব্যারোমিটার। ওকে, এই যন্ত্রকে পরবর্তীতে নামকরণ করা হয়েছে হলো ব্যারোমিটার। মানে ব্যারোমিটারের সাহায্যেই চাপের মানটা নির্ণয় করা হয়েছে। তো সেই কারণে ব্যারোমিটারের সাহায্যে আমরা কি করলাম, ব্যারোমিটারের সাহায্যে আমরা 1 অ্যাটমসফিয়ার সমান সমান 760 মিলিমিটার বা 760 টন নির্ণয় করলাম। তো সেই কারণে এই যে যে আমাদের যেটা আছে, যে 1 অ্যাটমসফিয়ার সমান সমান 760 মিলিমিটার, এই পুরোটাকেই তারা রিপ্রেজেন্ট করছে হলো 1 বার দ্বারা। যেহেতু আমরা মানে একটা অ্যাটমসফিয়ার বের করছি ব্যারোমিটারের সাহায্যে, তাহলে সেই চাপের মানটাকে তারা অ্যাটমসফিয়ারও বলছে, কিন্তু আবার তারা বারও বলছে। ওকে, তো এই কথাগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এই কথা থেকে মানে দেখবা হুট করে এমসিকিউতে আসবে যে 1 বার ইকুয়াল টু নিচের কোনটি। ধরো আমাদের এখানে ক নাম্বারে আসবে যে 101.325 এল, আমাদের ক নাম্বারে আসলো 101 আমাদের এখানে বলে দিল 5 কিলো প্যাসকেল। ধরো ক নাম্বারে দিল
760 মিলিমিটার মার্কারি, আর ঘ নাম্বারে হলো যে আমাদের 73 সেন্টিমিটার মার্কারি। দেখে বলো কোনটা হবে আমাদের একবার সমান সমান কত? আজকে কেটে গেছে নাকি আছে? বলো বলো বলো, এই বলো বলো, সারা বলো, সারা হলো কি উপায় আছে বলো। 2 হবে মনে হয়। মানে হচ্ছে 760 মিলিমিটার পারো। ওটা কি লিখছেন গ? হ্যাঁ, এটা গ গ গ। গ একবার হবে। সমান সমান কত? একবার সমান সমান কত? কোনটা হবে? হলো 76 সেন্টিমিটার মানে। বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সময় নষ্ট করো না। গ হবে। ক হবে। আর কেউ বাকিরা? হ্যালো? এটা না না, দেখি। এটা বোধহয় নাই ক্লাসে, না রেখে চলে গেছে। হ্যালো? আচ্ছা, যাই হোক, এইখানে এর সবই উত্তর, মানে কোনোটাই ভুল না, প্রত্যেকটা আমাদের উত্তর। এখানে এটা আমাদের কারেক্ট, এটা আমাদের কারেক্ট, এটা আমাদের কারেক্ট, সবগুলোই কারেক্ট। কারণ দেখো আমি এখানে লিখছি একবার, একবার মানে এই সবগুলা, আবার একবার মানে যদি এক আমাদের অ্যাটমসফিয়ার হয় তাহলে এটা আমাদের বার। এই লাইন আমি বলতে পারি এটা আমাদের কত একবার। এটা কিন্তু আমাদের সবগুলোই হবে, ওকে। মানে প্রত্যেকটাই কারেক্ট, কোনোটাই আসলে ভুল না। তো আমাদের এই লাইনটা থাকলো, এই লাইনটা, এই পেজটা তোমরা মাথায় রেখো, সামনে আমাদের লাগবে, ওকে। তারপর ধরো আমাদের আছে হলো চাপের মানে আয়তন সম্পর্কিত কথাবার্তা আছে, যে আয়তনের এককটা, আয়তনের এককটা কি জিনিস, যে এটার জন্য খুবই সিম্পল, খুবই সিম্পল ভাবে একটা জিনিস আর কি মাথায় রাখবা, যে ধরো আমরা যদি একটা ঘনক নিতাম, এটা ধরো আমি তোমাদের বলছিলাম, একটা যদি ঘনক নাও, যে ঘনকের দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার, প্রস্থ হলো 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার, মানে এই ঘনকের যে দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, আমাদের যে দৈর্ঘ্য ও প্রস্থ সবগুলো হলো 1 সেন্টিমিটার, তাহলে ওই ঘনকের আয়তনটা কত? আয়তনটা হলো 1 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার, তাহলে দেখবে সেখানে আসবে কত? 1 সেন্টিমিটার তিনটা, তাহলে এখানে আসবে কিউব, তার মানে এটা কি 1 সেন্টিমিটার কিউব। এই যে ওই মানে ওই যে আমরা যদি ঘনকটা যদি এমন করে একটা ঘনক নিই যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এই 1 সেন্টিমিটার, তাহলে সেই ঘনকের আয়তনটা হলো 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটার ঘনকের মধ্যে আমি যে পরিমাণ পানি রাখতে পারি, যে পরিমাণ পানি রাখতে পারি যেটা আর কি মেজার করে দেখা গেছে, সেই পানির মানটাই হলো আমাদের 1 ml বা 1 মিলিমিটার। অর্থাৎ এই পানির মধ্যে, এই পরিমাণ ঘনকের মধ্যে আমি 1 মিলিমিটার পানি রাখতে পারি। তো সেখান থেকে বলা হয় 1 সেন্টিমিটার কিউব মানে হলো 1 মিলিলিটার বা 1 ml। তাহলে এইখান থেকে এই লাইনটা সবচেয়ে বেশি মাথায় রাখবা, যে 1 সেন্টিমিটার কিউব সমান 1 ml। তারপর দেখো আমরা একটা কাজ করি, দুই পাশে যদি আমরা একটু 1000 দ্বারা গুণ করি, 1000 1000 ml, 1000 ml-টাকে আমরা কি বলতে পারি? 1 লিটার, ওকে। 1 লিটার এখানে কি বলা আছে? এখানে বলা আছে কিন্তু 1 লিটার। তো সেখান থেকে আমাদের একটা কথা আসলো, যে 1 লিটার সমান সমান হলো 1000 সেন্টিমিটার কিউব। 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব, ওকে। তো এই লাইনটা মার্ক করে, এই লাইনটাকে কিন্তু আমাদের দরকার, ওকে। তাহলে আমরা দেখো এখন এইখানে আরেকটা ধরো কাজ যদি করি, 1 লিটার সমান সমান এই যে 100 মানে 1000 আছে, আমরা জানি কত? আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান হলো 10⁻⁻² মিটার। তো এখানে যদি 10⁻⁻², এখানে ধরো মিটার, মিটারের ওপর যদি এখন আমি একটা কিউব দিই, তাহলে দেখবে এখানে হচ্ছে 1 লিটার সমান সমান হলো, এটা হলো 10⁻³ 1000টা 10⁻³ আর পরেরটা হলো 10⁻⁻6, কত আসবে আমাদের? মিটার কিউব। তাহলে এখান থেকে কি আসছে দেখো তো, 1 লিটার সমান সমান ⁻³ এখানে কি আসবে আমাদের? মিটার কিউব। তাহলে এখন আমি যদি দুই পাশে আবার 10⁻³ দ্বারা গুণ করে দিই, তাহলে দেখবা আসবে যে 1 মিটার কিউব সমান সমান হলো 10⁻³ মিটার। তো এই কথাটা আমার ইম্পর্টেন্ট, ওকে। এই কথাটা আমার ইম্পর্টেন্ট, এই কথাটা আমার দরকার।
সেম ভাবে দেখো, সেম ভাবে যদি আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি, জিনিসটা ধরো সেম ভাবে, তাহলে দেখো আমরা ফার্স্ট কথাটা পাইলাম যে ফার্স্ট কথাটা ছিল এইভাবে যে আমাদের 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব 1 ml, আর এক হলো আমাদের মিটার কিউব, 1 মিটার কিউব 10 লিটার। এই দুটো কথা দেখো আমি কিন্তু এখানে প্রমাণ করে দিছি, 1 মিটার কিউব সমান সমান 10⁻³ তো এই দুটো কথা আমাদের লাগবে, দুটো কথা আমাদের লাগবে। ওকে, তো আমরা যদি এখন কোনো জায়গায় যদি এমন দেখি যে ডিএম কিউব আছে, 1 লিটার সমান সমান মানে হলো 1 ডিএম কিউব, 1 ডিএম কিউব যদি এমন থাকে তাহলে তুমি দেখো এই সূত্রটাকে এমন করে আসলে কিন্তু লিখতে পারো যে 1 মিটার কিউব সমান সমান হলো 10⁻³ ডিএম কিউব। ওকে, এটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট লাইন, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপর আর কি আছে, ওকে, তো মোটামুটি এখানে থেকে আমি লাস্ট আরেকটা লাইন দিচ্ছি, দিয়ে আমি ক্লাস শেষ দিব, যে আমাদের 1 মিটার কিউব সমান সমান 10⁻³ লিটার সমান সমান 10⁻³ ডিএম কিউব। যেহেতু লিটার আর ডিএম কিউবটা সমান, ডিএম আর লিটারটা সমান, লাস্টে কি আসবে যে এখন এটা ধরো আমাদের এই দুটো কথা গেল। এখন 1 লিটার সম্পর্কিত যদি একটু আসি, 1 লিটার সমান সমান কি, 1 লিটার সমান সমান হলো আমাদের 1000 ml, 1000 ml মানে হলো 1000 সেন্টিমিটার কিউব। ওকে, তো এইগুলো কনভার্সন সামনের দিন আমি ম্যাথ করাবো, তখন কিন্তু আমাদের লাগবে। তো মোটামুটি আর আরেকটা জিনিস, জাস্ট এই ধরো আর এই ধরো এই ধর দুটো জিনিস শেষ করে দিয়ে আমি ক্লাসে দিচ্ছি। ধরো আমাদের এসটিপি, তো এসটিপি এটা কি বলা হয়, এটা বলা হয় আমাদের হলো কেমিস্ট্রিতে দুইটা টার্ম। এটা ধরো আগেকার যুগে আমরা বিভিন্ন তাপমাত্রা, চাপ, প্রেশার সেগুলো সেগুলো মাপার জন্য আমাদের মানে কেমিস্ট্রিতে মানে দুইটা টার্ম আছে, একটা হলো এসটিপি, একটা হলো এসিটিপি। তো এসটিপি যদি বলি পূর্ণ মানে আমাদের এই আর কি সম্পূর্ণ রূপটা কি সেটা আমাদের লাগে। এসটিপির পুরো ফর্মটা হলো স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওকে, টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এইখানে যে এসটিপিতে ধরো এটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এসটিপিতে যে আমাদের তাপমাত্রা, এই তাপমাত্রাটা হলো 0°C, বা আমাদের যদি বলি 73 কেলভিন। এইখানে আমাদের যে বলা যায় যে আমাদের যে প্রেশার, সেই প্রেশারটা হলো 1 অ্যাটমসফিয়ার। আর এইখানে যে আমাদের আয়তন পিভিটি, তাপবিদ্যুৎ চলো, সেটা এইখানে ধরা হয়, আমরা সেটা জানি, দেখো 22.414 লিটার। ওকে, আর এসিটিপিটা কি, এসিটিপিটা হলো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, স্ট্যান্ডার্ড বিআইএন, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এইখানে যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা ধরে নেওয়া হয় হলো 25°C, বা আমাদের 298 কেলভিন। এইখানে যে প্রেশার, যে প্রেশারটা আসলে 1 অ্যাটমসফিয়ার না, এটাকে ধরে নেওয়া হয় মানে এখানে আমার ধরে নেওয়া হয় 100 কিলোপ্যাসকেল, হয় 100 কিলোপ্যাসকেল। আর এখানে যে টেম্পারেচার বা যে আমার যেমন আয়তনটা, ভলিউম, এটা হলো 24.789 লিটার, 24.789। ওকে, ক্লাসটা এই পর্যন্তই থাক, আমি আর বেশি পড়াবো না, তোমরাও নাই, ক্লাস 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো যাই হোক, এই ক্লাস ধরো হইলো, আমি সামনের দিন এই তো বয়লের সূত্র, এই বয়লের সূত্র অনেক কিছু আছে, বয়লের সূত্র নিয়ে আমরা ম্যাথও রাখছি, আমি এই ম্যাথগুলো আমি শেষ করব। আর ধরো এখানে অনেকগুলো ম্যাথ আমার আছে, 5টা ম্যাথ করানোর ইচ্ছা ছিল। আজকে সময় না, আজকে ক্লাস এই পর্যন্তই থাকে। ক্লাস হচ্ছে 54 মিনিট, তো 54 মিনিট দেখে নিই।